যে বিষয়টা এই মামলার রায় বেরোবে সেটা কি কর্মী পক্ষের পক্ষে যাবে? আমি কতগুলো তথ্য শুধু তুলে দেব, এবার আপনারা নিজেরা ঠিক করবেন এই মামলাটা কর্মী পক্ষের অনুকূলে রায় হবে না প্রতিকূলে রায় হবে। 2022 সালের 28শে নভেম্বর মামলাটা গেল সুপ্রিম কোর্টে, অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আমরা পেয়েছিলাম। মাননীয় বিচারপতিরা বলেছিলেন রাজ্য সরকারের আইনজীবীদের যে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো এসএলপি আপনারা দাখিল করেননি, সেই রায়কে চ্যালেঞ্জ করেননি। উল্টে সেই একই কলকাতা হাইকোর্টে আপনারা রিভিউ পিটিশন করার মধ্য দিয়ে সেই রায়কে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। যে রায়কে বহু বছর আগে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আজকে এসএলপি কেন? এবং আমরা আমাদের যে 11 পাতার রিটন সাবমিশন জমা করেছি সেখানেও কিন্তু আমরা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছি 7 নম্বর পয়েন্টে, দ্যাট নো এসএলপি ওয়াজ প্রেফার্ড বাই দি স্টেট and the findings of the judgments dated 31/08/2018 and 07/03/2019 became final and binding on the aforesaid issue। অর্থাৎ ডিএর প্রশ্নে গত 31/8/2018 কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন, 7/3/2019 স্যাট যে রায় দিয়েছেন, এই দুটো রায়ের বিরুদ্ধে যেহেতু রাজ্য সরকার কোনো চ্যালেঞ্জ মামলা করেননি, তার বিরুদ্ধে রিভিউ পিটিশন করে রায় দুটোকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন, কাজেই সেটি বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোরসেড ইস্যু। অর্থাৎ প্রথমেই এই নিশ্চয়তাটা আমরা দিয়ে যেতে পারি, সুপ্রিম কোর্টের রায় যাই হোক, ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ, এই অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি, এটা কিন্তু লিগ্যালিটি পেয়ে গেছে। রায় যাই হোক, এর কোনো পরিবর্তন হচ্ছে না। এবারে আসুন, জাস্টিস ঋষিকেশ রায়, জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে দিনের পর দিন এই মামলা উঠেছে, তারা শোনেননি। কেন শোনেননি সেটা আমরা জানি না, কিন্তু যখন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলাটা এলো, তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলাটা শুনলেন এবং একটা ইন্টারিম অর্ডার ইস্যু করলেন। সেই ইন্টারিম অর্ডারের একটা অংশ আমি তুলে ধরছি, আপনাদের সুবিধে হবে। ইন্টারিম অর্ডারে তারা বললেন, we are of the considered view that the petitioner state should release at least 25% of the amount due and payable to all the employees in terms of the impugned judgment dated 20/05/2022 passed by the High Court at Calcutta in WPST number 102/2020 titled The State of West Bengal and Others versus Confederation of State Government Employees and Others, and order dated 22/09/2022 in can number 1/2022 within a period of 6 weeks from the day। এই নির্দেশের দুটো অংশ আপনারা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করুন। প্রথম অংশ হচ্ছে, এই নির্দেশটি কিন্তু সুপ্রিম কোর্ট নিজে দেননি, শুধুমাত্র কলকাতা হাইকোর্টের 2022 সালের 20 মে যে রায় হয়েছে এবং স্যাটে 2022/9/2022 যে রায় হয়েছে, সেই দুটো রায়ের প্রেক্ষিতে ওই 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং কি বলেছেন, কয়েনেজটা কি শব্দের, ডিউ অ্যান্ড পেয়েবল টু অল দ্য এমপ্লয়িজ। অর্থাৎ এই বকেয়া ডিএর টাকাটা, ডিউ মানে বকেয়া এবং পেয়েবল মানে দিতে হবে রাজ্য সরকারকে। এখানে কিন্তু আমরা স্বীকৃতিটা পেয়ে গেছি। তারপরে
ওই অর্ডারেই বলা হয়েছে, however pending such consideration we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ আদালতে মামলা বিচারাধীন, তারপরে টাকা নেই, এই সব গল্প বলে কিন্তু কর্মচারীদের প্রাপ্য অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। রাজ্য সরকার এই রায়টা মানেননি, 25% দিয়ে দেওয়ার নির্দেশ মানেননি। আমরা আদালত অবমাননার মামলা করেছি, সেটা এখনো পেন্ডিং। এবারে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রর বেঞ্চে মামলাটা এলো এবং সুপ্রিম কোর্টের নজিরবিহীনভাবে 6, 4, 5, 6, 7 আগস্ট 2025 ধারাবাহিকভাবে অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে এই মামলার শুনানি করলেন মাননীয় বিচারপতিরা। এবং সেই শুনানিতে মাননীয় বিচারপতিরা যা যা বলেছেন তার কয়েকটি আমি উল্লেখ করছি। জাস্টিস পি.কে. মিশ্র, পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে। দিয়ে কোন সময় কত হারে দেয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে। জাস্টিস সঞ্জয় কারোল দিল্লি চেন্নাই যে ভিন্ন হারে ডিএ দেওয়া হয় সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, সেদিক থেকে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ আরবিট্রারি বা স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে। জাস্টিস পি.কে. মিশ্র, রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো দিয়ে থাকলে তা হতে পারে না। মেথড তো একই, মেথড মানে ডিএ নির্ধারণের, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এরা পুরনো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে। জাস্টিস সঞ্জয় কারোল, এআইসিপিআই রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটাই এই মামলার কোর ইস্যু। অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ, এটা কিন্তু কোর ইস্যু নয়। এরপরে আসুন, জাস্টিস পি.কে. মিশ্র কপিল সিব্বালকে বলছেন, আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না যে আপাতত মোট বকেয়া ডিএ 25% দিয়ে দেওয়া হোক? আপনারা টাকা দেওয়ার জন্য একটা পরিমাণ স্থির করুন, দিয়ে দিন সেই টাকা, তারপর মামলার নিষ্পত্তি হোক, তখন দেখা যাবে। আমরা তো কেউ পালিয়ে যাচ্ছি না। কপিল সিব্বাল আদালতকে বলেছিলেন যে আদালত রাজ্য সরকারকে এই নির্দেশ দিতে পারে না রাজ্য সরকার কত হারে কখন কিভাবে দিয়ে দেবেন। তার উত্তরে জাস্টিস সঞ্জয় কারোল অত্যন্ত কঠোরভাবে বলেছিলেন, মিস্টার সিব্বাল, আদালত সংবিধানের 142 নম্বর ধারার বলে রাজ্যকে নির্দেশ দিতেই পারে। জাস্টিস সঞ্জয় কারোল, সরকারি কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে। মাথায় রাখতে হবে রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। জাস্টিস মিশ্র, রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরা নিজেরাই সমস্যা তৈরি করছে, সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করছে। শ্যাম দেওয়ান, রাজ্য সরকারের আইনজীবী, বিচারপতিদের বলেছিলেন যে তারা নাকি ডিএ সম্পর্কে একটা ধারণা তৈরি করে দিচ্ছেন। শ্যাম দেওয়ানকে জাস্টিস মিশ্র বললেন, আমরা কোনো ধারণা তৈরি করিনি। আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে, আপনি বলেছিলেন বকেয়া ডিএও দেওয়া হবে, আপনাকে রুল মানতে হবে, অর্থাৎ রোপা 2009 মানতে হবে। এরপরে আসুন জাস্টিস কারোল, আপনি কি বলতে চাইছেন রাজ্য সরকারের আইনজীবীদের, আপনি কি বলতে চাইছেন যে রোপা রুল ডিএর জন্য বাধ্যতামূলক নয়? তাহলে রোপার ভূমিকা কি? সরকারি কর্মচারীদের এন্টাইটেলমেন্ট তো রোপার থেকেই আসবে, তাই না? আপনাদের বক্তব্য আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে। আরো অনেক অবজারভেশন আছে।